দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যেটা বলতেছিলাম যে এই প্রশ্নটা নেওয়া হয়েছে সম্ভবত রাজশাহী বোর্ড থেকে। রাজশাহী বোর্ড 2018-তে এই প্রশ্নটা এসেছিল, সেখান থেকে প্রশ্নটা আমি নিয়েছি। তো এরকম প্রশ্ন কয়েকটা সলভ করলে তো তোমরা একটা ধারণা থাকবে যে আসলে বোর্ডের প্রশ্ন কেমন হয়, তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। এবং তোমরা যেটা করবে, যেহেতু অধ্যায়টা শেষ হয়েছে, আমরা এক অধ্যায় শেষ করছি, দুই অধ্যায় শেষ করছি, তো এখন যেটা করবা, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তোমাদের কাছে যে টেস্ট পেপার থাকুক বা অন্য কিছু যেতে থাকুক না কেন, ওইটা দেখে দেখে বেশি বেশি তোমরা প্র্যাকটিস করবা। কারণ যেহেতু তোমাদের পরীক্ষা হবে, আহ অর্ধবার্ষিক পরীক্ষা হবে যেহেতু, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বেশি বেশি তোমাদেরকে পড়া লাগবে। ঠিক আছে? আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের তো সিলেবাস সিলেবাসে যেটা ছিল, এখানে হচ্ছে পাটিগণিতে ছিল হচ্ছে এক অধ্যায় এবং দুই অধ্যায়। তো এখন অন্যান্য স্যারেদের কি অবস্থা, মানে তোমাদের কি পরিসংখ্যানটা ছিল, এটা কি শেষ হয়ে গেছে, না ধরা হয়েছে, না ধরা হয়নি, বলতে পারবো কেউ? ওই স্যার অধ্যায়টা ধরা পরিসংখ্যান হ্যাঁ, পরিসংখ্যান কি, স্যার আপনি পড়ায় মানে পরিসংখ্যান কি ধরা হয়নি সেটা পরিসংখ্যান বলতেছে? ধরা হয়নি। ধরা হয়। ও ঠিক আছে, তাহলে আমি আর কয়েকটা ক্লাস নিব, এরকম তোমাদেরকে একটা বিষয়টা দেখাবো আর একটা কেমন ধরনের প্রশ্ন হয় এ সম্পর্কে ধারণা দিয়ে আমি একটা পরিসংখ্যানে যাবো। ঠিক আছে? কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন খেয়াল করে দেখো, আমাদের এই যে এখানে প্রশ্নটা বলা হচ্ছে, খুবই সোজা একটা প্রশ্ন, কঠিন না, সম্ভবত রাজশাহী বোর্ডে এসেছিল প্রশ্নটা, যে আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা, মানে কত টাকা বলছে না, বলছে পি টাকা, এবং 9% হারে কিউ টাকা ঋণ নিলেন। ওকে, তিনি মোট 60,000 টাকা ঋণ নিয়ে বছর শেষে 5,040 টাকা মুনাফা শোধ করলেন। মানে এক বছর শেষে মনে করো যে উনি হচ্ছে মোট টাকা নিয়েছেন কত, 60,000 টাকা, মোট টাকা 60,000 টাকা নিয়েছেন। আর মোট টাকা 60,000 টাকা নিয়ে উনি হচ্ছে এখন করতেছে, ওই সুদ দিয়েছে, মানে মুনাফাটা দিয়েছে এক বছর শেষে 5,040 টাকা, এক বছর শেষে এটা দিয়েছে। কথা ক্লিয়ার? দেখো এটা কিন্তু মোট মুনাফা দিয়েছে, মানে যে উনি যে 8% হারে যে পি টাকা নিয়েছিলেন, আর 9% হারে যে কিউ টাকা নিয়েছিলেন, সেই টাকার উপর যে ইন্টারেস্ট গুলো হয়, সেই ইন্টারেস্ট মিলেই ওনার হয়ে আসছে 5,040 টাকা। এই টাকাটা উনি দিয়েছেন। কথা কি ক্লিয়ার হয়েছ? আর উনি নিয়েছেন মোট হচ্ছে 60,000 টাকা, মোট হচ্ছে 60,000 টাকা। কথা কি ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা উদ্দীপকটা যেটা বলতেছে, ইয়েস স্যার। মানে মানে দুই ধরনের টাকা নিয়েছেন, একটা হচ্ছে পি টাকা আর একটা হচ্ছে কিউ টাকা। এখন পি আর কিউ কত টাকা সেটা তোমাকে অবশ্যই বের করতে হবে পরে, খ নম্বরটাই। তা আমাদের বলছে যে সে 8% হারে পি টাকা এবং 9% হারে আছে কিউ টাকা, মানে কত টাকা সেটা বলেনি, কিন্তু এটা আমরা জানি, আমরা বুঝতে পারছি এই পি এবং কিউ মিলে কিন্তু আছে 60,000 টাকা হবে, কারণ মোট টাকা নিচে 60,000, তার মানে পি টাকা এবং কিউ টাকা যোগ করে যে টাকাটা হবে সেটা কিন্তু 60,000 টাকা। এবং বছর শেষে মানে এক বছর পরে 5,040 টাকা মুনাফা দিল। এখন খেয়াল করে দেখো, এই যে 5,040 টাকা মুনাফা দিলেন তিনি, সেটা কিন্তু এই মুনাফাটা কিভাবে হলো, এই যে পি টাকার উপরে যে 8% হারে মুনাফা ছিল, সেই টাকাটা যোগ কিউ টাকার উপর যে 9% হারে মুনাফা ছিল, সেটা মিলাই হচ্ছে 5,400 টাকা, 5,040 টাকা। কথা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন আমাদের যে বিষয়টা আছে ক নম্বরের একটা প্রশ্ন, এটা কিন্তু উদ্দীপকের সাথে মিল নেই, নতুন একটা প্রশ্ন দিয়েছে। কি বলছে দেখো, যে বার্ষিক 8% মুনাফায় 8,000 টাকার 3 বছরের মুনাফা কত? খুব সোজা একটা প্রশ্ন দিয়েছে, যে বার্ষিক 8% মুনাফায়, আমরা জানি কি 8% বলতে বোঝায় 100 টাকায় 8 টাকা। তো আমরা এখানে ওই রকম 100 টাকা 8 টাকা দিয়ে আমরা করবো না, আমরা বিষয়টা হচ্ছে আমরা সূত্র ধরে করব। আমি তোমাদেরকে বলেছি, যেখানে এই টাকাটা হচ্ছে আমাদের মূলধন, আর 3 বছরের মুনাফা মানে সময় দেওয়া আছে 3, আমাদের জাস্ট বের করতে হবে কি আয়টা, জাস্ট আয়টা বের করতে হবে, তাহলে আমাদের অঙ্ক শেষ। বুঝতে পারছো বিষয়টা? জাস্ট আমরা সূত্র দিয়ে করবো। খ নম্বর বলতেছে পি এবং কিউ এর মান নির্ণয় করো। আসলে আমাদের বলিনি যে আসলে কত টাকা, পি টাকা কত টাকা, যে বলছিল উদ্দীপকে যে পি টাকা 8% হারে আর 9% হারে কিউ টাকা নিয়েছিল, এই টাকাটা আসলে কত টাকা করে নিয়েছিল সেটাই আমাদেরকে বের করতে হবে। আর গ নম্বর বলতেছে যে বার্ষিক 8% মুনাফায়, সরি 4% মুনাফায়
উদ্দীপকের মোট মূলধনের জন্য, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বার্ষিক 4% মুনাফা মানে 100 টাকায় 4 টাকা, এই মূলধনের জন্য, মোট মূলধন বলতে বোঝাচ্ছে 60,000 টাকার যে ঋণ নেওয়া হয়েছিল এটাকে বলবো মূলধন। ঠিক আছে, এই মূলধনের জন্য 2 বছর পর, সময় কয় বছর? 2 বছর, 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, খুবই সোজা 3টা প্রশ্ন। তোমার এই ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন থাকবে, তোমরা যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো এখন দেখো আমরা প্রথমে যে অঙ্কটা ক নম্বরটা শুরু করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক শুরু করব। ক কি বলতেছে দেখো, আমাদের ক বলতেছে যে বার্ষিক 8% মুনাফায়। আমার এখানে দেখতেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নেটের খুব প্রবলেম দেখা দিচ্ছে, থেমে আছে আমার ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, আমার ইন্টারনেট কানেকশন সমস্যা, বুঝতে পারছো বিষয়টা? এখানে আমার ইন্টারনেটের সমস্যা দেখা দিচ্ছে বারবার, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার মনে ঠিক হয়েছে আবার। সেটা হচ্ছে বলতেছে বার্ষিক 8% মুনাফায় 8,000 টাকা 3 বছরের মুনাফা কত? তো দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে মুনাফা চাইছে আয়, তাহলে এখানে কি দেয়া আছে দেখো, আমি যদি এখন আস্তে আস্তে সবগুলো লিখি, যে দেখো প্রথমে লিখবো হচ্ছে মুনাফার হার, আমরা যেভাবে দেয়া আছে সেভাবে লিখবো, এগুলো তোমরা জানো। মুনাফার হার আর ইকুয়াল টু কত দেখো 8%। তো আমরা তো জানো এই যে এই পার্সেন্টেজটাকে উঠায় দেওয়ার জন্য আমাদেরকে কি করা লাগে, আমাদেরকে কি করা লাগে বলো? পার্সেন্টেজটাকে যদি আমরা উঠাই দিই, 100 হ্যাঁ 8 বাই আমরা করতে পারি কি 100, এভাবে আমরা লিখতে পারি। কথা কি ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো তো? জি স্যার। হ্যাঁ, এটা আমরা ক্লিয়ার হয়েছি, এটা আগে থেকে আমরা এটা জানতাম যে আসলে যদি সে পার্সেন্টেজ থাকে তাহলে সেটাকে আমরা করব কি এভাবে উঠাই দেব। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই তো আমরা উঠাই দিলাম, পার্সেন্টেজ উঠাই দিয়ে 8 বাই 100 করলাম, একটা মুনাফার হার গেল। এবার খেয়াল করে দেখো, এটা বা যেটা দেয়া আছে 8,000 টাকা যেটা দেয়া আছে, এটা কি দেয়া আছে? এটা হচ্ছে মূলধন। তাহলে মূলধন আমরা কি জানি? মূলধন দেখো পি ইকুয়াল টু দেখো 8,000 টাকা, 8,000 টাকা আমি এটা লিখে নিলাম, এই যে 8,000 টাকা আমরা লিখে নিলাম। কথা ক্লিয়ার? এরপর যেটা দেয়া আছে দেখো এই বছর, 3 বছর, তো 3 বছর মানে কি এন মানে 3 বছর, তো ওখানে আমরা এন লিখতে পারি। তাহলে এন ইকুয়াল টু সময়, মানে সময় এন ইকুয়াল টু কত বছর দেখো 3 বছর। দেখো আর কিছু কি বাদ আছে আমার লিখতে? সবকিছু কিন্তু আমার লেখা হয়ে গেছে এখানে, শুধুমাত্র একটা জিনিস বাদ আছে যে মুনাফাটা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখলাম যে মুনাফা আই সমান হোয়াট, মুনাফা আই সমান আমরা এটাই বের করব, আই সমান হোয়াট। কথা কি ক্লিয়ার বুঝেছো এই পর্যন্ত? কোনো সমস্যা এর ভিতরে? ইয়েস স্যার, বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে আমরা জানি, এগুলো সোজা অঙ্ক, এরকম প্রশ্ন হবে, সমস্যা নাই, ঘাবড়ানোর কিছু নাই, এরকম ধরনের প্রশ্ন হবে, তোমার বেশি বেশি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ হয়ে যাবে। আই ইকুয়াল টু পি আর এন, এটা হচ্ছে আমাদের মূল সূত্র, আই ইকুয়াল টু পি আর এন। এখন দেখো পি এর মানটা আমরা আই তো বের করবো নাকি, এই যে আই বের করবো, কারণ পি এর মানটা দেখো 8,000 টাকা এখানে লেখা আছে, 8,000 টাকা, সরি হ্যাঁ 8,000 টাকা আমি লিখলাম, গুণন দেখো আর এর মানটা দিয়ে আছে 8 বাই 100, তাও লিখলাম, গুণন হচ্ছে এন এর মানটা দেখো 3 বছর। কথা কি বুঝতে পারছো? এন এর মানটা হচ্ছে 3 বছর, তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখানকার 2টা শূন্য কাটা গেল, তাহলে 3 8 24, যদি ক্যালকুলেটর কারো থাকে বা আমি স্যার করতেছি, 1920। 1920 টাকা। 1920 টাকা। কথা কি বুঝতে পারছো সেটা? এটাই আমাদের এখানকার মূলধন, সরি মুনাফা, আমাদের যে মুনাফাটা বের করতে বলছিল, তাহলে আমরা এখান থেকে বলতে পারি, সুতরাং তো এটা লিখে নিতে পারো, সমস্যা নাই, যে নির্ণীয় মুনাফা, এই সুন্দর করে এভাবে লিখবা প্রত্যেকটা লাইন এভাবে সুন্দর করে, যে 1920 টাকা বা 1920 টাকা, এটা আমাদের এখানকার অ্যান্সার। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো পরের যে অঙ্কটা আমি করাবো, অঙ্কটা অনেক সোজা অঙ্ক। এখন বলতেছে পরের যে অঙ্কটা, যে পি এবং কিউ এর মান বের করো, পি এবং কিউ এর মান। আসলে ওই যে তোমার উদ্দীপকে যেটা দিয়েছিল দেখো, উদ্দীপক যেটা দিয়েছিল, আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে সে হচ্ছে পি টাকা এবং 9% হারে কিউ টাকা ঋণ নিলেন। এই যে এখানে পি বলছিল পি টাকা, আসলে পি টাকা কত টাকা তো বলছিল না, বলছিল কি যে 5,000 বা 10,000 বা 3,000 বা 1,000 কি বলেছে? বলিনি, কিন্তু বলছে শুধু পি টাকা, বলছে পি টাকাটাই আমাদের বের করতে হবে। এবার বলছে 9% হারে কিউ টাকা,
তার মানে আমাদের কিউ টাকাটা বের করতে হবে, বুঝতে পারছো বিষয়টা? এখানে যে বলিনি সেই প্রশ্নটাই খ নম্বরে আছে পি এবং কিউ এর মান নির্ণয় করো। আসলে পি এবং কিউ কত হবে সেটা তোমাকে বের করতে হবে। কথা কি ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। এখন খেয়াল করে দেখো তো একটু এখন বিষয়টা, এখানে এখানে 8% হারে পি টাকা নিয়েছে, তাহলে এটা কি আমাদের মুনাফার হার, আর এখানে পিটাকে তাহলে মূলধন বলবো নাকি, এটাকে পিটাকে মূলধন বলবো, বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, আবার এখানে 9% হারে বলতেছে, তাহলে এই 9% হারে মুনাফার হার, আর পি কিউটাকে বলবো মূলধন এখানে। তো এখন বিষয়টা হচ্ছে সময় কোনটা আছে, দেখো খেয়াল করে, সময় নিচে লিখে দিছে তিনি মোট 60,000 টাকা ঋণ নিয়ে বছর শেষে, বছর শেষে মানে কি 1 বছর শেষে, যদি বলতো এখানে বছর শেষে মানে 1 বছর বলে আর কিছু লিখিনি, যদি 3 বছর হতো 4 বছর হতো তখন লিখতো 4 বছর শেষে। যেহেতু এখানে বছর মানে 1 2 এরকম কিছু উল্লেখ নাই, তার মানে বুঝে নিবা যে এখানে 1 বছর শেষে। কথা কি ক্লিয়ার? এখানে 1 বছর না লিখলেও হয়, সমস্যা নেই, এটা মূলত 1 বছর শেষে হবে। মানে এখানে যদি একের বেশি হতো তাহলে লিখতো 2 বছর শেষে, 3 বছর শেষে, 4 বছর শেষে, এই কথাগুলো লেখা হতো। কিন্তু যেহেতু এখানে তোমার বলা কিছু নাই, তার মানে বুঝতে পারবা যে বছর শেষে বলতে বোঝাচ্ছে 1 বছর শেষে। কথা কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা এগুলো করি, তাহলে খ নম্বর করার ক্ষেত্রে পি এবং কিউ এর মানটা বের করতে হবে। এমন করে একটু বড় আছে, একটু খেয়াল করে দেখো, আমরা এখন আস্তে আস্তে করবো খ নম্বরে, খ নম্বর আস্তে আস্তে করবো আমরা। অবশ্যই এখানে দেখালে হয় না, আমি পরে পেজে গেলাম, কারণ এখানে দেখাচ্ছে, দেখালে হচ্ছে না। খেয়াল করে দেখো, আমাদের তো মূলত বের করতে হবে কি পি এবং কিউ এর মান, ঠিক না? এই যে খ নম্বর বলতেছে পি এবং কিউ এর মান বের করো। তো এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম ক্ষেত্রে একটু চিন্তা করি তো। প্রথম ক্ষেত্রে হচ্ছে 8% হারে পি টাকা, ঠিক আছে? তো আমরা একটু যেটা বলতে পারি যে পি টাকার ক্ষেত্রে আমরা যেটা লিখে নেই, যদি যে পি টাকার ক্ষেত্রে আমরা যদি এইটুকু একটু লিখে নিই, একটু বেশি করে লিখলাম, পি টাকার ক্ষেত্রে দেখো মূলধন কত, মূলধন ইকুয়াল টু পি টাকা। ওকে, তোমরা কি বুঝতে পারতেছো? জি স্যার। এবার মুনাফার হার, মুনাফার হার, মুনাফার হার আর ইকুয়াল টু দেখো তো 9% না, তাই 9%টাকে তুমি ক্যালকুলেশন করে 9/100 করো। এবার সময় এন ইকুয়াল টু 1 বছর। ওকে, আমি এটা লিখে রাখলাম, এটা লিখে রাখলাম। এখন এই পি টাকার ক্ষেত্রে মুনাফা আমরা আয়টা বের করে নিই নাকি, দেখো মুনাফাটা আয়টা বের করে নিলাম। কেন বের করব, কারণটা খেয়াল করে দেখো, এই যে লোক, এই যে উনি যে টাকাটা নিয়েছিলেন 60,000 টাকা, বছর শেষে কিন্তু এত টাকা মুনাফা দিচ্ছে, এই 5,040 টাকা কিন্তু মুনাফা দিচ্ছে। তার মানে এই 5,040 টাকা কিন্তু এই পি টাকার পর থেকেও মুনাফাটা আসতেছে, কিউ টাকার পর থেকে মুনাফাটা আসছে। এই পি টাকার মুনাফা আর কিউ টাকার স্যার, মুনাফা, বলো। স্যার মুনাফার হার 8% হবে না, কারণ কিউ টাকারটা হচ্ছে ও 9%। সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমি আমি খেয়াল করিনি। এই যে এখানে পি এর পরে 9 দিচ্ছি, মনে করছি যে এটা, সরি, এই যে 8% হয়তো। তোমরা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা বিষয়টা বুঝে দেখানোর জন্য, নাহলে ভুলে যেত অঙ্কটা। অবশ্য পরে ঠিক হতো, কারণ একই জিনিস তো বারবার আসে না। 8% বিষয়টা বুঝতে পারলে, যে 8% হারে পি টাকা, আমি খেয়াল করিনি বিষয়টা, আর 9% হারে কিউ টাকা। কথা কি বুঝেছো বিষয়টা? এখন ইয়েস স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু এই যে পি টাকার ক্ষেত্রে একটা ইন্টারেস্ট হবে না, পি টাকার ক্ষেত্রে একটা ইন্টারেস্ট হবে। সে পি টাকার ক্ষেত্রে ইন্টারেস্টটা কি হবে, সে মুনাফা আই ইকুয়াল টু, এটাকে I1 বললাম, মানে মুনাফা দুইটা, আমি I1 বললাম, তো I1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি পি আর এন। তাহলে পি মানে পি, আর আর এর মানটা হচ্ছে 8/100 গুণন হচ্ছে কি এন মানে 1 বছর। দেখো তো তাহলে দেখো, তাহলে কি লিখতে পারি 8p/100। কথা কি ক্লিয়ার তোমরা এই বিষয়টা? ও সরি, দেখতে পারছো না, দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার নাকি? ইয়েস স্যার। পি টাকার ক্ষেত্রে জি স্যার। মুনাফা I1 ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। এবার কিউ টাকার ক্ষেত্রে দেখি, কিউ টাকার ক্ষেত্রে, এন্ড কিউ টাকার ক্ষেত্রে, কিউ টাকার ক্ষেত্রে তাহলে এখানে মূলধন,
মূলধন পি ইকুয়াল টু কিউ টাকা না বলো? এই যে Yes, sir. দেখো, খেয়াল করে দেখো, তোমরা কি এই প্রশ্নটা তুলে নিছো নাকি? এই যে 9% হারে কিউ টাকা ঋণ নিয়েছে, তার মানে এইটা আছে তোমার মূলধন, আর এটা আমাদের মুনাফার হার, আর সময় n বছর একই বছর। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে আয়টা বের করে নিই। তো দেখো, মূলধন পি ইকুয়াল টু কিউ টাকা, মুনাফার হার আর ইকুয়াল টু 9%, অর্থাৎ ইকুয়াল টু 9/100। তারপর দেখলাম হচ্ছে সময় n ইকুয়াল টু 1 বছর। তো সুতরাং সেক্ষেত্রে মুনাফা I2 ইকুয়াল টু, আমরা লিখলাম হচ্ছে এটা I1 দিছিলাম, এটা I2 দিলাম, অর্থাৎ হচ্ছে এটা কত হবে, PRN, সূত্রতম PRN। তাই পি এর মানটা আছে কিউ গুণন আর এর মানটা 9/100 গুণন হচ্ছে এন এর মানটা 1 বছর। তাহলে ক্যালকুলেশন করলে 9Q/100। কথা কি বুঝতে পারছো কি পারোনি বলো তো? Ji, sir. হ্যাঁ, এটা কিন্তু টাকা লিখো, এটা কিন্তু টাকা হবে। এই যে উপরেরটা I1 ইকুয়াল টু মুনাফা টাকা, আবার এই লাস্টেরটা কিন্তু টাকাই হবে, 9Q ইকুয়াল টু হচ্ছে টাকা। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু খুব মনোযোগ দিবা। মনোযোগটা হচ্ছে আমার পি টাকার উপরে মুনাফা পাইছি আমি, এই টাকাটা না, পি টাকার উপর মুনাফা পেলাম, Ji, এই টাকাটা পাইছি মুনাফা। আর কিউ টাকার উপর মুনাফা হয়েছে কি, এই যে 9Q/100 টাকা, এই দুটো যোগ করেই তো সে টাকা দিচ্ছে যে 50, সরি খালি বারবার 50 বলতেছি, 5040 টাকা। কথা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখো বলতেছে বছর শেষে 5040 টাকা সে মুনাফা শোধ করে। তাহলে এই মুনাফাটা কি দুটার উপর থেকে না, মানে যে পি টাকার উপর থেকে যে মুনাফাটা হয়েছিল এবং কিউ টাকার উপরে যে মুনাফা হয়েছিল, এই দুই টাকা মিলায়ে যে টাকা হয়েছিল সেই টাকাটাই হচ্ছে এই টাকাটা, ঠিক না? Ji, sir. হ্যাঁ, তাহলে আমি এই যে পি টাকার উপর যে মুনাফাটা বের করে নিলাম 8P/100, আর কিউ টাকার উপর যে মুনাফাটা লিখে নিলাম 9Q/100, 9Q/100, তাহলে এদের যোগ করলে তো তাহলে তো এটা সমান হওয়ার কথা, ঠিক না? তা আমরা একটু লিখতে পারি না শর্ত অনুসারে, দেখো তো লিখতে পারি নাকি, যে শর্ত অনুসারে আমরা লিখতে পারি না, দেখো তো বুঝো নাকি। একটা পাইলাম আছে 8P/100 যোগ 9Q/100 ইকুয়াল টু 5000, দেখো তো 40, এটা হয় না বলো? এটা কি ক্লিয়ার হয়েছে তোমরা এই বিষয়টা? Yes, sir. তার মানে এটা হবে, শর্ত অনুসারে এটা হবে। তা আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে যে এই যে 100 আছে না, এটা লসগু করলে একবার যদি করি, একবার না করি, লসগু করলে কি হয় দেখো তো, 100 লসগু হয়। সেক্ষেত্রে 8P, এগুলো তো তোমাদের ওই যে বীজগণিতে শিখে আসছো, 9Q ইকুয়াল টু এরকম ভাবে আমি লিখলাম। তো সুতরাং আমরা এখান থেকে দেখো তো এটা লিখতে পারি না, 8P প্লাস 9Q ইকুয়াল টু 5040, এরকম হয় না? দেখো তো কটা শূন্য হবে, একটা শূন্য লিখলাম, এইটা হবে না বলো? এই যে Yes, 100টা ওই পাশে গুণ করে দিছি, তাহলে এখান থেকে দুটো শূন্য আছে, আরেকটা দুটো শূন্য বাড়বে না, এখানে দুটো শূন্য বাড়াই দিছি। কথা কি ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। Yes, sir. এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও। দেখো তো আর একটা শর্ত আছে না, আবার দেখো তো বুঝো নাকি, পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে 50,000, সরি 50,000 না, সরি এটা ছিল কত হাজার, এই যে 60,000, এটা ছিল 60,000 টাকা, মোট টাকা নিয়েছিল 60,000, তাহলে এটা কি 60,000 হবে না বলো? তোমরা কি বুঝতেছো? Ji, sir. এটা 60,000 কেন লিখলাম, আর পি প্লাস কিউ সমান 60,000 কেন লিখলাম বলো? পি আর কিউ টাকা ঋণ নিচ্ছে আর মূলধন হচ্ছে 60,000। হ্যাঁ, কারণ পি এবং কিউ দুটা মিলে 60,000 টাকা, এটাও মূলধন ছিল, এটাও মূলধন ছিল, মানে টাকাটা ব্যাংক থেকে নেওয়া হয়েছিল। তো এই দুই টাকা মিলে 60,000 টাকা নেওয়া হয়েছিল, এই জন্য পি প্লাস কিউ মানে 60,000 টাকা। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা কি ওই ক্লাস 8-এ ওই যে সমাধান করা শিখছো এখন পর্যন্ত, না এখনো শেখানো হয়নি? সমাধান করতে হয়, দুটো ইকুয়েশন থাকলে ওইটাকে অপনয়ন, প্রতিস্থাপন, এভাবে যে আমরা সমাধান করি, এটা কি শিখেছো এখনো? শেখানো হয়েছে কি? নো স্যার।
এখনো শেখানো হয়নি না? তো ক্লাস 7-এ তো তোমরা অল্প অল্প শিখে আসছো যে কিভাবে দুইটা জি ইকুয়েশন দেওয়া স্যার। থাকলে সমাধান করতে হয়। এটা তো ক্লাস 7-এ শিখছো, ক্লাস 8-এ না শিখলেও ক্লাস 7-এ শিখছো। তো আমরা যদি একে সমাধান করতে চাই তাহলে কিভাবে সমাধান করতে পারবো বলতে পারবা? মানে প্রসেস অনেকগুলো হতে পারে। তুমি অপনয়ন করতে পারবা, তুমি হচ্ছে আহ এটাকে প্রতিস্থাপন করতে পারবা। তো আমরা যে কোনো একটা প্রসেসে করলেও হবে এটা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, দেখো তোমাদের আমি সুবিধার্থে আমরা হচ্ছে দেখো আমাদের মূল উদ্দেশ্য কি একটু বলতে পারবা? আমাদের মূল উদ্দেশ্যটা কি পি এবং কিউ এর মান বের করা না? জি স্যার। পি এবং কিউ এর মান বের করা। তো এখন কথা হচ্ছে যে এই পি এবং কিউ এর মান বের করতে হবে এই 1 এবং 2টা সমীকরণ থেকে। তো এটা তোমরা যদি মনে করো যে প্রতিস্থাপন পদ্ধতি করবা, অপনয়ন করবা, যে কোনো একটা প্রসেসে করলে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন কেমন করব? দেখো প্রতিস্থাপন নিয়মটা হচ্ছে তোমাদেরকে বলি যে এখানে যে পি প্লাস কিউ সমান যে 60,000 আছে, তো যে কোনো একটাকে এই পাশে রাখবো আর একটা ওই পারে পার করে দিব, দিয়ে সেই মানটা 1 নম্বর ইকুয়েশনে বসাবো। এই যে একটা আর একটাই বসাচ্ছি এটাকে বলে প্রতিস্থাপন। মানে প্রতিস্থাপন শব্দ থেকে বুঝতেই পারতেছো যে একটা মান আর একটাই বসানো। তোমাদেরকে আমি একটা বুঝাবো। দেখো আমরা যদি বলি 2 নং হতে পাই, 2 নং হতে পাই, দেখো তো আমরা এভাবে লিখলে হয় নাকি? 2 নং হতে যদি পাই লিখি, আমরা যদি এভাবে লিখি যে কিউ ইকুয়াল টু সরি পি ইকুয়াল টু যেটা এসে নিতে পারবা, সমস্যা নাই, 60,000 মাইনাস হচ্ছে কিউ। দেখো তো এটা লিখতে পারবো নাকি আমরা? ইয়েস স্যার। জাস্ট করছি কি পিটাকে পাশে রাখছে, যে কোনো তুমি যে মনে করতে যে না স্যার আমি ওই কিউটাকে পাশে রাখবো, কোনো সমস্যা নাই, তাহলে পিটা ওই পাশে চলে যেত। আমি পিটাকে রাখছি আর কিউটাকে ওই পারে পার করে দিয়েছি, মাইনাস হলো। এখন প্রতিস্থাপন প্রসেসটা বললাম কি কি যে আসলে প্রতিস্থাপন মানে যে এই মানটা আসলে অন্য এক জায়গায় বসানো, অন্য একটা জায়গায় বসানো। তাহলে আমি দেখো এই মানটা আমরা বসাবো যেখান থেকে নিলাম সেখানে বসাবো না, আমরা বসাবো হচ্ছে কি 1 নম্বরে। কথা কি বুঝেছো বিষয়টা? এই যে পি এর যে মানটা পাইলাম সেই মানটা আমরা বসাবো কোথায়? এই 1 নম্বরে। কথা কি ক্লিয়ার বুঝেছো? আমরা পি এর মান কোন জাতি বের করলাম? 2 নং থেকে বের করলাম না? আমরা 2 নং এ আর কিন্তু পি এর মান বসাবো না, আমরা বসাবো পি এর মানটা কত? এই যে 1 নম্বর। একে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, এখন দেখো পি এর মান আমরা লিখবো যে পি এর মান 1 নং এ বসাই। দেখো তো 1 নং এ বসালে কি হয়? 8 ইন্টু পি এর মানটা কত দেখো, এই যে 60,000 মাইনাস দেখো কিউ ইকুয়াল প্লাস 9 কিউ ইকুয়াল টু, দেখো বোঝো নাকি? দেখো ক্লিয়ার ইয়েস নাকি এ স্যার। পর্যন্ত? ক্লিয়ার এ পর্যন্ত? হুম, ইয়েস হ্যাঁ। স্যার। এখন দেখো এর সাথে এটা গুণ করলে কত হয়? 6 48। দেখো এটার সাথে যদি এটা গুণ করো 48, তাহলে কটা হবে? 1 2 3 4, 2 3 4, দেখো বোঝো নাকি এই পর্যন্ত? মাইনাস 8 কিউব প্লাস 9 কিউব ইকুয়াল টু হচ্ছে এটা। দেখো এই পর্যন্ত ক্লিয়ার নাকি? 9 কিউ থেকে 8 কিউ বাদ দিয়ে থাকে 1 কিউ, তার মানে আমরা এখান থেকে একটা কিউ লিখতে পারি। আর এটা দেখো তো এটার পাশে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে না? দেখো তো বুঝো নাকি? দেখো সংখ্যাগুলো যেন আমি কম বেশি না লিখি, তাহলে ঠিক লেখা হচ্ছে তো? 3টা শূন্য, হ্যাঁ 3টা শূন্য মাইনাস, দেখা যাচ্ছে আবার সংখ্যাগুলো আমি কম লিখলে ভুল হয়ে যাবে অঙ্ক। 1 2 3 4, 1 2 3 4, দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত? তো 24,000 হয়েছে। 24,000 হবে এটা? 24,000? হ্যাঁ জি স্যার। তাই কি 24,000 হবে কি? এখানে কিন্তু 5 শূন্য 4 শূন্য শূন্য 3টা শূন্য মাইনাস 4 8 4টা শূন্য, হ্যাঁ 24,000 24,000। তো এখানে আমরা 24,000 টাকা লিখলাম, এটা 24,000 টাকা। কিউ এর মানটা পেয়ে গেছি, দেখছো? তো এখন কিউ এর মানটা যদি, ও একটা কথা বলে রাখি, এখানে আমরা 3 নম্বর ইকুয়েশন দিব। হ্যাঁ, এই যে বের করে নিলাম, দেখো খেয়াল করো 3 নম্বর দিব। তাহলে কিউ এর মানটা আমরা 3 নং এ বসাবো। কিউ এর মান তোমরা কি বুঝতে পারতেছো বলো? 3 নং এ বসাই। ইয়েস স্যার। না বুঝতে পারলে আমাকে বলো,
শুধু একজনের কণ্ঠ আমি শুনতে পারতেছি, তাছাড়া অন্যজনের কণ্ঠ কিন্তু শুনতেছি না। সেক্ষেত্রে অন্যরা কি অবস্থা বলো তো? দেখো তাহলে এই যে আমরা মান বসালাম, খেয়াল করে দেখো পি এর মানটা যে পি ইকুয়াল টু 60,000 3 নং এ বসাচ্ছি, 60,000 মাইনাস কিউ এর মানটা 24,000 পেলাম না, এই 24,000 বসা দিলাম, তার মানে এখানে হবে কি 36,000 টাকা। কথা কি বুঝতে পারছো? দেখো তো তাহলে আমাদের যে প্রশ্ন বলেছিল যেটা একটা, সুতরাং আমরা বলবো কি পি ইকুয়াল টু 36,000 টাকা আর কিউ ইকুয়াল টু দেখো কত 24,000 টাকা। কথা কি ক্লিয়ার, বুঝেছো কি বুঝনি বলো তো? ইয়েস স্যার, বুঝেছি। সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। এখন তোমরা যদি মনে করো যে অন্য প্রসেসে করবো অঙ্কটা, মানে আমি যে এখানে প্রতিস্থাপন করলাম, প্রতিস্থাপন বাদে যদি মনে করো যে অন্য প্রসেসে করবা, করতে পারো। অর্থাৎ অপনয়নের কথা বলতেছিলাম যেটা। আর এটা যদি মানে সুযোগ মানে অনেক ভালো মনে হয়, এই প্রসেসে করতে পারবা। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, তাহলে কি আমি গ নম্বর অঙ্কটা করতে পারি? দেখো 6 নম্বর আর 6 মিনিট সময় আছে, গ নম্বর অঙ্কটা করে দিব আমি তাহলে এখন। হ্যাঁ, এই অঙ্কটা তোলা হয়েছে সবার? অঙ্ক কি সবার তোলা হয়েছে? জি স্যার। ওকে, তাহলে আমরা গ নম্বর প্রশ্নটা যাব। গ নম্বর প্রশ্ন আমি একটু দ্রুত করবো কারণ সময়টা কম দেখতেছি। গ নম্বর প্রশ্নটা বলতেছে যে বার্ষিক 4% মুনাফায়, দেখো বার্ষিক 4% মুনাফায় উদ্দীপকের মোট মূলধনের উপর, মোট মূলধন মানে কত? দেখো এই যে 60,000 টাকা দেখতেছো না, এটা আছে মোট মূলধন, ঠিক আছে? মোট মূলধন বলতে মোট কেন লিখলো? কারণ আছে যে পি টাকা নিয়েছিল না, পি টাকা পেলাম কত 26,000, সরি 36,000, আর কিউ টাকা পেলাম 24,000, মোট মিলিয়ে 60,000 আছে না, এই যে 60,000। তার মানে বলতেছে মোট মূলধন মানে 60,000 টাকা। 2 বছর পর, সময় কত? 2 বছর। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, খুবই সোজা একটা অঙ্ক। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তো দেখো আমরা তাহলে দেখো আমি সবগুলোই তুলে নিই আগে। কি কি দেয়া আছে দেখো, মুনাফার হার দেয়া আছে। তাহলে কি মুনাফার হার কত? মুনাফার হার আর ইকুয়াল টু 4%, অর্থাৎ 4/100। কথা ক্লিয়ার এই পর্যন্ত? সময় এন ইকুয়াল টু কয় বছর? এন ইকুয়াল টু 2 বছর। হ্যাঁ, এন ইকুয়াল টু 2 বছর। আর মূলধন পি ইকুয়াল টু 60,000। 60,000। কথা কি এ পর্যন্ত তোমরা ক্লিয়ার হইছো? এ পর্যন্ত সবগুলো যে পর্যন্ত আমি করালাম। জি স্যার। তোমরা যারা মানে উপস্থিত আছো, তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স মানে চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোল দিয়েছো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলছি। যারা দেওনি যারা দেওনি তারা অবশ্যই দিয়ে দাও। না, অনলি 31 জন দিয়েছো, কিন্তু পার্টিসিপেন্ট তো 39 জন, আমাকে দিয়ে বাদ দিয়ে 38 জন। বাট এখানে তো দেখতেছি যে অনলি কয়েকজন এখনো দেয়নি। যারা দেওনি অবশ্যই দিয়ে দাও। অবশ্য বেশি ছিল, 40 জনের উপরে ছিল, কিন্তু অনেকে আবার কেটে গেছে হয়তো বা। দেখো মুনাফার হার বের করে নিলাম, সময় বের করে নিলাম, মূলধন বের করছি। তাহলে এখন আমাদের বের করতে হবে কি সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সরল মুনাফার বিষয়টা দেখি। মনে আছে সূত্রটা? তাহলে সরল মুনাফার ক্ষেত্রে বা ওরকম না লিখে সরল মুনাফা আই ইকুয়াল টু কি জানি পি আর এন, এটা জানি না, বলো সরল মুনাফা। জি স্যার। তাহলে পির মানটা 60,000, এই যে লিখলাম 60,000 গুণন আর এর মানটা দেখো 4/100। আমি একটু দ্রুত লিখতেছি কারণ সময় নেই। এন ইকুয়াল টু 2 বছর। দেখো তো ক্লিয়ার নাকি এই পর্যন্ত? এগুলো অঙ্ক পারো তোমরা, আমি জানি। তাহলে এটুকু ক্যালকুলেশন করো, কত আনসার হয় বলো তো? 4, তাহলে 4,800। 4,848 টাকা। ওকে, 4,800 মানে 4800 টাকা। এটাগুলো সরল মুনাফা। এখন চক্রবৃদ্ধি মুনাফা, একজন বলো তো সূত্রটা কি? C minus P into 1 plus R to the power n minus P. আমরা যদি এই চক্রবৃদ্ধি মুনাফাটাকে আমি একবারে করতেছি সূত্রটা, দেখো সি মাইনাস আমরা জানি পি, ঠিক না? চক্রবৃদ্ধি মুনাফা মানে সি মাইনাস পি, যেখানে সিটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন, সিটাকে আমরা কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। দেখো তো এভাবে লিখতে পারি নাকি? আমরা একবার লিখতেছি, এটা সময় নেই তো। কথা কি ক্লিয়ার, বুঝেছো এটা? জি স্যার।
জি তাহলে এখন স্যার। দেখো পি এর মানটা ছিল 60,000, পি এর মানটা ছিল 60,000 গুণন 1 প্লাস আর এর মানটা ছিল 4/100, তারপরে এই যে স্কোয়ার, কথা কি বুঝেছো? মানে এর মানটা 2 বছর ছিল, মাইনাস 60,000। তো বলো তো কত হয় এটা? এটা তোমরা যদি না বুঝতে পারো আমাকে বলো যে স্যার আমি এটা বুঝি নাই। কথা কি আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। এখন বলো তো এটা অ্যান্সার কত হচ্ছে? আমি যেটা দেখতেছি এখানে আছে 66,896 মাইনাস 60,000, তাহলে ক্যালকুলেশন করলে 4,896 টাকা। কথা কি বুঝতে পারছো কি পারোনি বলো? এটা আমাদের জি কি? স্যার। এটা আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। দেখছো আমি একবারে বের করে নিয়েছি। আমি আগে কিন্তু বের করতাম কিভাবে, আগে চক্রবৃদ্ধি মূলধনটা বের করে নিতাম, তারপরে আমি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে পিটা বিয়োগ করতাম। আমি কিন্তু একবারে করে দিচ্ছি এটা, কারণ সময় শর্ট। আমি একবারেই সি থেকে পি বিয়োগ করে দিয়ে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করলাম। এখানে কোনো কিছু তোমাদের সমস্যা আছে কি সেটা বলো। নো স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখো তাহলে মুনাফার পার্থক্যটা আমরা বের করে নিছি। তাহলে আমরা এখন লিখবো সুতরাং সরল চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। আগে একবার সহজ করে লিখলাম যে মুনাফার পার্থক্য। তাহলে মুনাফার পার্থক্য, তাহলে মুনাফার পার্থক্য কত দেখো, সেটা আছে এটা অবশ্যই বড়, 4,896 মাইনাস 4,800 টাকা। তো এখন ক্যালকুলেশন করো, তাহলে কত হচ্ছে 96 টাকা। এই 96 টাকায় আমাদের চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার ভিতরে পার্থক্য। এখন আমাকে বলো যে এর ভিতরে কোনো যদি প্রবলেম থাকে আমি তোমাদেরকে দেখাবো। আমার বিশ্বাস প্রবলেম থাকার কথা না। প্রবলেম আছে বলো? নো স্যার। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি আর একটা ক্লাস নিতে পারি, একটা বা দুইটা ক্লাস নিয়ে তারপর আমি পরিসংখ্যানে যাব, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো প্রবলেম